বিধানসভা আছে। 7টা বিধানসভায় 7টা নির্বাচনের জন্য প্রত্যেকটা বিধানসভা ভিত্তিক একটা করে নির্বাচনী কার্যালয় আমাদের তৈরি হয়েছে। সেই বিধানসভার যাবতীয় কাজকর্ম ওই নির্বাচনী কার্যালয় থেকে অনুষ্ঠিত হবে, অর্থাৎ এই কার্যালয় থেকে পরিচালনা করা হবে। যে কোনো বিষয়ে প্রার্থী এখানে কিছু কর্মীদের সাথে কথাবার্তা বলা, এখানে কর্মীরা যাবতীয় মেটেরিয়ালস রাখা নিয়ে যাওয়া, তার সাথে সাথে গাড়ির ব্যবস্থা, কোথায় কিভাবে শিডিউল হবে, কোন জায়গায় যেতে হবে আমাদেরকে, সমস্ত বিষয় এই যে কার্যালয়, এই কার্যালয় থেকে আর পরিচালনা হবে। আর প্রচার কিরকম চলছে এখন? প্রচার আমরা যেভাবে আমাদের প্রচার হওয়ার কথা আমরা শুরুটা করেছি, কিন্তু যোজনার মাফিক আমরা এর পরবর্তী ক্ষেত্রে আরও জোরদার করব। যেভাবে আমাদের পিকআপটা নেওয়া দরকার ছিল সেইভাবে পিকআপটা আমরা নিতে পারিনি। আগামী 2-4 দিনের ভেতরেই আমরা সেই পিকআপটা নিয়ে নেব এবং খুব জৌলসের সাথে খুব ফলো করে আমরা প্রচার করব। আর আমরা সাধারণ মানুষের কাছে যাচ্ছি, যেভাবে সাড়া পাওয়া যাচ্ছে। 7টা বিধানসভাতেই আমরা ঘুরেছি, সেই 7টা বিধানসভাতে মানুষের সাড়া, প্রচুর সাড়া আছে। মানুষ চাইছে এইবারে বিজেপি আসুক, আমাদেরকে বলতে হচ্ছে না, মানুষ আমাদেরকে ডাকছে। যারা প্রার্থী আছেন তারা যাচ্ছেন, তাদেরকেই ডাকছে এবারে দেখো, এবারে পরিবর্তন করো, পাল্টানো দরকার। এই যে কথা, এটা সাধারণ মানুষের মধ্যে পৌঁছে গেছে। স্বাভাবিকভাবেই আরামবাগের যে 7টা বিধানসভা আছে, আমরা 7টা বিধানসভাতেই যোগ্য লড়াই দিয়ে এবং 7টাতেই জেতার আশা রাখি, আমরা জিততে পারবো। সাধারণ মানুষের তো নীতি নির্ধারণ, সুতরাং ওই অফিসার কে এসছে, বড় বিগ ম্যান এসছে, মমতা বন্দ্যোপাধ্যায় আসছে, কে অভিষেক আসছে, এতে আমাদের কোনো ফারাক পড়ে না। এটা ওনাদের বিষয়। আমাদের বিষয়, আমরা যে কাজ নিয়ে নেমেছি, আমাদের যে বিষয় আছে, আমরা যে ইস্তাহার নিয়ে নেমেছি, যেভাবে এই সরকার 15 বছর চালিয়েছে তার বিরুদ্ধে মানুষ যে সারা জেগেছে, বিশেষ করে কৃষকরা তো একদম উৎফুল্ল হয়ে আছে যে এই সরকারের অবিলম্বে পতন দরকার। আপনারা জানেন প্রত্যেকটা জায়গাতেই আলুর দাম কিভাবে হয়ে আছে, মানুষ কিভাবে তিতিবিরক্তি হয়ে আছে, আলুর দামের জন্য কিভাবে দেনা দায় চাষিরা আত্মহত্যা করছে, এগুলো সব আপনারা জানেন। সুতরাং এই যে কৃষক মহল থেকে শুরু করে সাধারণ মানুষ সবাই চাইছে এইবারে পরিবর্তন হোক। সুতরাং কে এই দলে এসে দাঁড়ালো, কে ওই দলে দাঁড়ালো, এটা আমাদের কাছে কোনো ফারাক পড়বে না। তারকেশ্বরে দেখা যাচ্ছে আপনাদের প্রার্থী সন্তু পানির ওপর হামলা হয়েছিল, গাড়ির ওপর হামলা হয়েছিল, এটাকে কিভাবে দেখছেন আপনারা? দেখুন, যেভাবে আমাদের প্রভাব চলছে তাতে করে ওরা কোনোভাবেই আটকাতে আমাদেরকে পারছে না। সে কারণেই আমাদের ক্যান্ডিডেটের গাড়ির ওপর অত্যাচার করছে। ওনাকে পাচ্ছেন না তো গাড়িকে ভাঙো। আবার কালকে রাত্রিবেলা আমাদের একজন বুথ প্রেসিডেন্টকে রাত্রিবেলা মেরেছে। ওরা দিনের বেলা সাহস পাচ্ছে না, রাত্রিবেলা সবাইকে আর মদ টদ খাইনি একটা করে মারধর করছে। ওরা বুঝতে পেরে গেছে যে হরিপালের এই তারকেশ্বরের অবস্থা খুব খারাপ, কারণ তারকেশ্বরের মানুষজন সাড়া দিচ্ছে, ভালো সাড়া দিচ্ছে, এবং তারকেশ্বর আমাদের জেতার জায়গা আছে। সেই কারণে কিভাবে আমাদেরকে বিরুদ্ধ আচরণ করে আমাদেরকে রুখা যায় সেই পরিকল্পনাটা প্রথম থেকেই নিচ্ছে আর করছে। এটা আশা কিছুই করতে পারবে না, ওদের আশা নিরাশা হবে। মানুষ আমাদের পাশে আছে, যতই ওনারা অত্যাচার করুক আমরা তার বদলা হিসেবে আমরা এগিয়ে যাব। দেখুন, সন্তু পানির গায়ে হাত দেওয়া হয়েছে বলতে আমরা বারবার বলেছিলাম যারা মারধর করেছে তাদের অবিলম্বে এই রাত্রি অ্যারেস্ট করে নিয়ে আসতে হবে। আমাদের দাবি ছিল যে এইভাবে রাতের অন্ধকারে আমাদের মিটিং চলছে, সেখানে গিয়ে হেডরিং করা থেকে শুরু করে চর চাপর থেকে মারা হয়েছে, তাহলে অবিলম্বে ওনাকে ব্যবস্থা করুন, নাহলে আমাদের হাতে ছেড়ে দিন। আপনারা চুপ করে বসে থাকুন, আমরা বাকিটা দেখে নিচ্ছি। কিন্তু ওনারা আশ্বাস দিয়েছেন 24 ঘন্টার মধ্যে আমরা একটা ব্যবস্থা নেব। আর ওখানে যেটা হয়েছে আমরা বলেছি, আমরা সারা রাত এখানে থানার সামনে থাকবো যতক্ষণ না আপনারা ওনাকে তুলবেন। ওনারা আশ্বাসন দেওয়ার পর আমরা থানা ঘেরাও তুলেছি। নির্বাচন ঘোষণা হয়ে যাওয়ার পর নির্বাচন বিধি সবকিছু প্রশাসন নির্বাচন কমিশনের আন্ডারে হয়ে যায়, তো তারপরে প্রশাসনে অনেক কিছু রদবদলও হয়েছে, সবাই দেখেছে। তাহলে কি প্রশাসনের উপর ভরসা নেই? প্রশাসন নিরপেক্ষ কাজ করছে না, নিরপেক্ষ কাজ করছে না, এটা আমরা বলতেই পারি, প্রথম কথা। দ্বিতীয়ত, প্রশাসনের উপর ভরসা করে আমরা কিছুই করতে পারবো না। যদি বলেন কেন, কারণ ওনাদের যে ল অ্যান্ড অর্ডার ওনারা সেটাই মানছেন না। আমরা বারবার বলেছি আমাদের হয়ে আপনাকে কথা বলতে হবে না, আমাদের হয়ে কোনো কাজ করতে হবে না, আপনারা আপনাদের যে কাজ সেই কাজ করুন, তাহলেই দেখবেন প্রত্যেকজন ঠিক ঠিক কাজে আছে। আমরা এই কথা ওনাদেরকে বলেছি, আপনারা আপনাদের কাজ করুন, আমরা আমাদের কাজ করি। পুরসুরাতে যিনি তৃণমূলের প্রার্থী, তিনি মানে তার বিরুদ্ধে অনেকেই বলছেন যে তিনি নাকি বিমান ঘোষের বিরুদ্ধে, প্রার্থী বিমান ঘোষের বিরুদ্ধে অনেক কুৎসামূলক কথা বলছেন, এবং
মানে তাকে রীতিমতো অসম্মান করছেন, এইরকম নাকি দলীয়ভাবে বিজেপির অন্দরে অনেকেই ক্ষোভ প্রকাশ করেছে যে যেভাবে বিমান ঘোষকে আক্রমণ করা হচ্ছে এবং তাকে বলা হচ্ছে যে নানানভাবে তার নামে দুর্নীতির অভিযোগ তোলা হচ্ছে। এটাতে কি বিমান ঘোষের মানে এগিয়ে যাওয়ার পক্ষে নির্বাচনী লড়াই কতটা মানে অস্ত্র যোগাবে? দেখুন, ওনারাও হালে পানি পাচ্ছেন না, সেই কারণেই এই ধরনের কুৎসারটা আছে। ওনাদের ক্ষমতা থাকলে প্রমাণ করে দেখিয়ে দিন কোথায় কি দুর্নীতি আছে, কিছু একটা তো বলতে হবে জনগণের কাছে, আর সেটা বলে বেড়াচ্ছে যাতে মুখরোচক হয়, ওদের কাছে লোক থাকে। ওদের কাছে তো কেউ থাকছে না। প্রচার দেখেছেন? ওদের প্রচার দেখেছেন? লোক আছে ওদের কাছে? লোক নেই, কি করে থাকবে? এইরকম একটা দুর্নীতিগ্রস্ত সরকারের পক্ষে কেউ দাঁড়ায় নাকি? ওনারা বিমান ঘোষকে তো রুটি বেলতে কোথাও দেখলাম না, কিন্তু উনি তো অনেক জায়গায় রুটি বেলছেন। রুটি আর কাজ কি আছে? কোথাও যেতে পারছে না, কি করবে? সময় নষ্ট হচ্ছে রুটি বেলতে। এতদিন রুটি বেলতে যায়নি, নির্বাচনে দাঁড়িয়ে মনে পড়েছে যে রুটিটা করে দিয়ে আসতে হবে। আগে কোথায় ছিল এতদিন? আজকে এমনকি আজকে ওই মশলা বাটলো এবং রান্নাও করলো। দেখুন, দুদিন আগে বাদাম বাড়িতেও গিয়েছিল। 1.5 মাস 2 মাস পরে উনি ওই কাজটাই করবেন, রপ্ত করে নিচ্ছেন। এখন 2 মাস পরে তো ওই কাজটাই করতে হবে, তো সেই জন্য রপ্ত করে নিচ্ছে। ওই রুটি বেলাটাও কাজ করবেন, আর ওই মাঠে গিয়ে কি বাদাম বলতে বলছেন না, ওই কাজই ওনাকে করতে হবে, আর অন্য কিছু করতে পারবেন না। 2026-এ আরামবাগের চারটে আবার নিতে পারবেন? আপনি কিভাবে বলছেন? আপনি নিজে কমিয়ে দিচ্ছেন কেন? আমাদের তো 7টা আছে টার্গেট, আপনারা 4টে বলছেন কেন? 4টে আমাদের তো জেতা আছে, তার উপরে আরো 3টে জিতবো, এই কথা বলুন। আপনারা পিছিয়ে রাখবেন না আমাদেরকে। আমরা 7টাতেই জিতবো, এই কথাটা বলুন। 4টে জিতেছি, আর কি কটা জিতবে এরকম নয়, 7টাতেই ভারতীয় জনতা পার্টি জয়লাভ করবে। আরামবাগে রামকৃষ্ণ সেতু নিয়ে এখনো কিছু হলো না, এই নিয়ে আপনাদের কি মতামত? এরা কিছু করতেও পারবে না। এরা ওই লোক দেখানি একটা হাইট বাট করে রেখে দিয়েছে, আর কিছু যে আমরা ওয়েট কমানোর জন্য এই ব্যবস্থাটা নিয়েছি, আর কিছু করার ক্ষমতা আছে কি? আমাদের পাওয়ারে আসতে দিন, বাকিটা আপনারা তখন প্রশ্ন করবে। একদম বীজ তৈরি হবে, কি বিকল্প ভাবনা চিন্তা হবে, কিভাবে কি করা হবে, অন্তত মানুষ বুঝতে পারবে যে বিজেপি ক্ষমতায় এসে বীজটা নিয়ে কিছু ভাবনা চিন্তা করেছে, আর সেই জন্য আপনারা অপেক্ষা করুন। আরামবাগকে জেলা করার মানে অনেক দিন ধরে, এটা প্রায় 25 বছর ধরে দাবি আছে যে আরামবাগকে জেলা ঘোষণা করা হবে। আপনারা কি এটাকে এজেন্ডা হিসেবে রাখছেন? দেখুন, এজেন্ডার হিসাবে আমরা অনেক আগে, এর আগেও আমাদের যারা বিধায়ক ছিলেন ওনারা আগেই বলেছেন যে হুগলি জেলার গ্রামীণ ক্ষেত্র বেশিরভাগটা এদিকে রয়েছে। মানুষের প্রশাসনিক কাজকর্ম অনেক অসুবিধা, চুচুড়ায় যাওয়া, কোথায় কুলে থেকে চুচুড়ায় যেতে হয়, কোথায় বদনগঞ্জ থেকে চুচুড়ায় যেতে হয়। তো এই দাবি আমরা এর আগে অনেক আগেই রেখেছি। এটা নতুন, তৃণমূলের কাছে এটা নতুন, আমাদের কাছে অনেক পুরনো। আমরা ডিলিমিটেশনের কাজের কথা অনেক আগেই বলে রেখেছি, আমাদের বিধায়ক সাহেবেরা সকলেই বলে রেখেছেন। সুতরাং এটা ওনাদের কাছে নতুন। আমরা ক্ষমতা এলে আমরাও করার চেষ্টা করব, এবং আমরা আগে প্রায়োরিটি দিয়ে এই কাজটা করবো। 15 বছর ধরে সরকার চালিয়ে পুরো রাজ্যটাকে শেষ করলো। তারা যদি এখন দুর্নীতির অভিযোগ তোলে বিরোধী দলের বিরুদ্ধে, এটা হাস্যস্কর নয় কি? তো আপনারা মিডিয়ার মাধ্যমে দেখাচ্ছেন সব ঠিক আছে, কিন্তু সাধারণ মানুষ যা বুঝবার বুঝছে। দ্বিতীয় বিষয় হচ্ছে, যখন দেখবেন বিজেপি ক্যান্ডিডেটরা প্রচারে বেরোচ্ছে, আমি আজ নিয়ে 6 দিন প্রচার করছি, প্রচারের প্রত্যেকটা ভিডিও লক্ষ্য করবেন, আপনারা মিডিয়ার মাধ্যমে দেখাচ্ছেন। ভিডিওতে শুধু একটা জিনিসই পাবেন, যেখানে করে প্রতিদিন 200-250 করে কর্মী থাকছে, আবার কোথাও 500-600, কোথাও 300-400, মানে 200-র নিচে নেই। রাস্তা দিয়ে যখন যাচ্ছি, সেটা দুপুরবেলা হোক, সন্ধ্যাবেলা হোক, বা রাত্রিবেলা হোক, বা সকালবেলা হোক, রাস্তার ধারে অগণিত মানুষ দাঁড়িয়ে আছে। কৃষকরা মাঠ থেকে উঠে এসে দাঁড়িয়ে আছে, মহিলারা বাড়ি থেকে বেরিয়ে এসে দাঁড়িয়ে আছে। মহিলারা একটা কথাই বলছে, আমাদের সুরক্ষা চাই। কৃষকরা বলছে আলুর দাম নেই, আপনারা তাড়াতাড়ি আসুন, আমরা ভোট দেওয়ার জন্য অপেক্ষা করছি এই সরকারকে তাড়াতাড়ি। যেইভাবে মহিলারা বাড়ি থেকে শঙ্খ বাজিয়ে, ফুল দিয়ে, তাদেরকে কেউ বলে দেয়নি। প্রত্যেক জায়গায় এক জায়গার কথা বলছি না, পরিষ্কার একটা ইঙ্গিত। 2026-এ মানুষ তার মন প্রস্তুত করে নিয়েছে এই সরকারকে বদল করবার জন্য। তো সেখানে শুধু নির্বাচনের জন্য অপেক্ষা করছে, এই নির্বাচনের দিকটা কবে আসে। ঠিক 29 এপ্রিল এবং 23শে এপ্রিল মানুষ তার ম্যান্ডেট ওখানে দেবে। আর 4 মে মোদিজির নেতৃত্বে পশ্চিমবঙ্গে রাষ্ট্রবাদী সরকার গঠন হবে। সেই রাষ্ট্রবাদী সরকার, যে সরকার দীর্ঘ প্রতীক্ষিত অবস্থার অবসান হবে,
সেখান থেকেই শুরু হবে পশ্চিমবঙ্গের নতুন যাত্রা, সেখান থেকেই শুরু হবে পশ্চিমবঙ্গের জঙ্গল রাজত্ব চলছে সাকসেস। সুতরাং তৃণমূল কংগ্রেসের প্রার্থী কেউ রুটি বিলছে, কেউ রান্না করছে, এগুলো ছেড়েই দিন। আমি তো আরামবাগের প্রার্থীকে নিয়ে কোশ্চেন করেছিল যে বাড়িতে গিয়ে নাকি রান্না বান্না করে দিচ্ছে। আমি তো আরামবাগের সমস্ত ভোটারদের উদ্দেশ্যে বলতে চাই, যাদের বাড়িতে রাঁধুনি রেখেছিলেন, রাঁধুনি না রেখে আরামবাগের প্রার্থীকে বাড়িতে ইনভাইট করুন, আসবে, আপনার রান্নাটা করে দেবো। অন্তত 1 মাসের খরচটা আপনার বেঁচে যাবে, কারণ ভোটের পর তো এরা থাকবে না। দেখবেন তৃণমূল কংগ্রেসের গোঘাট বিধানসভার প্রার্থী ছিল মানস মজুমদার, 21-এর পর তাকে দেখতে পেয়েছেন কি? নেই। পুরসুরার প্রার্থী ছিল দিলীপ যাদব, তাকে কি দেখতে পেয়েছেন? পাননি। আরামবাগের প্রার্থী ছিল সুজাতা খান, তাকে দেখতে পেয়েছেন? খানাকুলের প্রার্থী ছিল নজিবুল, তাকে দেখতে পেয়েছেন? ঠিক 26-এর নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা যখন দিকে দিকে পরাজিত হবে, সেই প্রার্থীদেরকে আর দেখতে পাবেন না। সঙ্গে আর একটা কথা বলতে চাই, তৃণমূল কংগ্রেস কোনো দল নয়, এটা একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি। 2026-এর পর এই কোম্পানি তালা পড়ে যাবে। যখন দেখবেন কোনো প্রাইভেট লিমিটেড কোম্পানিতে তালা পড়ে, তখন সেখানকার যারা কর্মচারী তারা কি করে? অন্য কোম্পানি জয়েন করে। তো সুতরাং তৃণমূল কংগ্রেস দলটা যখন 2026-এর পর তালা পড়ে যাবে এই প্রাইভেট লিমিটেড কোম্পানি পিসি ভাইপো, তখন দলে যে কটা কর্মী আছে তারা দেখবেন কেউ যাবে বিজেপিতে, কেউ যাবে সিপিএমে, কেউ যাবে কংগ্রেসে, কেউ অন্য পার্টিতে চলে যাবে, কেউ আইএসএফ এ চলে যাবে। এই দলটাই থাকবে না, এই দলটা উঠে যাবে। মমতা ব্যানার্জিকে, তাকেও নিজেকে যদি পার্টি করতে হয় অন্য দল করতে হয়। দাদা পার্থবাজারি চ্যালেঞ্জ করেছে আপনাকে হারাতে পারলে বিধানসভা। গোটা ভারতবর্ষ জুড়ে মোদীজির নেতৃত্বে কৃষকরা ভালো আছে, শুধু পশ্চিমবঙ্গে নেই। কৃষকদের পাশে দাঁড়ানো হবে। দেখুন 3 বছর পরকে পর বর্ডার সিল করে আজকে এই পরিস্থিতি সৃষ্টি করা হয়েছে। যারা আজকে গ্যাসের দাম নিয়ে বড় বড় কথা বলছে, 50-60 টাকা নাকি বেড়ে গেছে, এটা তো আন্তর্জাতিক বাজারে, তারপরে গ্যাসের কালোবাজারি রাজ্য সরকার করছে। তাদের উদ্দেশ্যে বলতে চাই, আজকে ইলেকট্রিকের দাম কোন জায়গায় গেছে? বিলের দাম যেটা 3.5 টাকা ছিল সেটা 7 টাকার বেশি হয়েছে। 100 ইউনিট কারেন্ট পড়লে মাসে কত টাকা খরচা হয়? আজকে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কোথায় গেছে? আজকে মাংসের দাম ভাবো, 150 টাকা কেজি ছিল, সেটা 200 টাকা পার হয়ে গেছে। তাহলে আপনারা হিসাব করুন না, দৈনন্দিন জীবনে মানুষের খরচ 100 টাকা করে বেড়ে গেছে। তার উত্তরটা কে দেবে? মাঠে আলুর দাম নেই, 60 টাকা বস্তার দাম, 60 টাকা আলুর দাম, এর উত্তরটা কে দেবে? তৃণমূল কংগ্রেসের এই নাটক, যারা চাষিরা আজকে আত্মঘাতী হতে যাচ্ছে, চোখের জলে নাকের জলে হচ্ছে, তারা ভোট বাক্সে তার প্রতিফলন ঘটাবে। আর 4 মে বুঝতে পারবেন সবাই। এখন আমরা ঠিক করিনি, আমরা 4 জন আরামবাগ সাব ডিভিশনে যে 4 জন বিধায়ক আমরা যে প্রার্থী আছি, তারা 4 জন একসঙ্গে নমিনেশন করবো, বড় র্যালি করে করবো। এখনো ডেট ঠিক হয় না, ডেট ঠিক হলে আপনাদের জানিয়ে দেবো। বিমানদা, আপনি বললেন যে ওরা জিততে পারবে না, ওরা অন্য দলে যোগাযোগ করবে, যে কোনো দলে। আপনাদের দলে কি তাদের জন্য দরজা খোলা, যার দিকে আজকে চোর বলছেন? তৃণমূল কংগ্রেসের মধ্যে কিছু মানুষ আছে, এখনো আছে, ভালো নেতা নয়, কর্মী ভালো আছে, চিন্তা করবেন না, তাদের জন্য বিজেপি দরজা খোলা থাকে। রাষ্ট্রবাদী যদি হয়, আপনাদের পার্টির উপর হামলা করছে, ভয়ে রামেন্দ্র সিংহ হেরে যাবে, সেই ভয়ের। দাদা শেষ প্রশ্ন, আপনারা 4 জন যে বিধায়কের জন্য নমিনেশন করেছেন, সংখ্যালঘু ভাইদের উদ্দেশ্যে কি বলবেন? একটাই কথা বলতে চাই, মমতা ব্যানার্জির ললিপপে যেন তারা না বিশ্বাস করে। রাষ্ট্রবাদী মানুষ, সে হিন্দু হোক মুসলমান হোক, তারা সবসময় বিজেপি তাদের পাশে ছিল, আছে, থাকবে। কিন্তু যারা পাকিস্তান জিন্দাবাদ বলবে, বিজেপি তাদের বিরুদ্ধে লড়াই করেছিল, করবে এবং তাদেরকে পাকিস্তানে পাঠানোর ব্যবস্থা করবে। তাই রাষ্ট্রবাদী সকল মানুষের কাছে সঙ্গে বিজেপি ছিল, আছে, থাকবে। আমি মুসলমান ভাইদের উদ্দেশ্যে বলতে চাই, যারা রাষ্ট্রবাদী মুসলমান, আপনারা মমতা ব্যানার্জির ললিপপে বিশ্বাস করবেন না। আপনারা এই খোলস ছেড়ে বেরিয়ে আসুন, বেরিয়ে এসে মোদিজির সঙ্গে থাকুন। আজকে পশ্চিমবঙ্গের বাইরে মুসলমানদের অবস্থা দেখুন, কেউ তারা অসুখী অবস্থায় নেই। আর পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি ইলেকশন আসলেই তারা এইরকম করে নাটক করে মুসলমান ভাইদের ভোট নেবার জন্য এই চেষ্টা করে। আমি তাই আহ্বান জানাচ্ছি, আপনারা বিজেপিকে ভোটিং করুন। দেখুন, মোদী সরকার গঠন হলে আপনাদের তো কেউ উন্নয়ন করেনি,
এরা তো উন্নয়ন করেনি, শুধু লরি বা ভাতা। দেখুন না, ইলেকশনের 3 ঘন্টা আগে ঘোষণা, 3 ঘন্টা আগে কি ঘোষণা করছে? মুয়াজ্জেম ভাতা। বিশ্বাস করেন কেউ? যে যার ধর্ম তার কাছে। আমি হিন্দু ধর্মের মানুষ, আমি মন্দিরে যাব, এটাই আমার কাজ। মুসলিম ধর্মের মানুষ মসজিদে যাবে, এটাই তার কাজ। কিন্তু একজন হিন্দু ধর্মের মহিলা মাথায় টুপি পরে সেই মসজিদে যাচ্ছে, যে নাটক করছে, মুসলিম ধর্মকে অপমান করছে, এটা কোন দেশের? এটা কোন ধর্ম? ভেদধারী ধর্মে যারা বিশ্বাস করে তাদের পাশে বিজেপি ছিল না, আছে, নেই। তাই মুসলিমদের, সকল রাষ্ট্রবাদী মুসলমানদের কাছে আমার আহ্বান, এই ভেদধারীকে ছেড়ে আপনারা মোদিজির সঙ্গে থাকুন। দেখুন, এই 3 তালাক কিন্তু মোদিজি বন্ধ করেছিলেন, এটা মাথায় রাখবেন। প্রার্থী তালিকায় রাষ্ট্রবাদী মুসলিমদের জায়গা নেই কেন? হ্যাঁ, প্রার্থী তালিকায় রাষ্ট্রবাদী মুসলিমদের জায়গা কোথায় বিজেপি? দেখুন, এটা শুধু প্রার্থী তালিকায় আমাদের রাষ্ট্রবাদী মুসলমান নেই এটা আপনি বলছেন, কিন্তু আমি একটা কথা বলতে চাই। আজকে রাষ্ট্রবাদী মুসলমান যারা, তারা কিন্তু এখনো সচেতন নয়, তারা এখনো অসচেতন। আজকে বিজেপি এখানে ক্ষমতায় আসার পর আপনি তারপর দেখতে থাকবেন কি হয় এখানে। তারা এখন সচেতন নয়, তারা শুধু এদিক ওদিক করছে এখনো। আমরা বারবার তাদের উদ্দেশ্যে এই কথা বলতে চাই, আপনারা এদিক ওদিক করবেন না। আজকে বলুন না, ওয়াকফ বিল নিয়ে মমতা ব্যানার্জি কি নাটকটা করলো, মুসলমান ভাইদের সঙ্গে কি খেলাটা খেললো, বুঝতে পারছে না এখনো তারা। সে নিজে সব ওখানে গিয়ে করছে, করে এসে বিজেপির নামে দোষ চাপাচ্ছে। তাই সকলের কাছে আমার আহ্বান, আপনারা এই ভেকধারী মহিলার সঙ্গ ছাড়ুন, ছেড়ে যে দেশের উন্নয়ন করছে, গোটা বিশ্বে যার নাম, ইন্ডিয়ার পতাকা দেখে হরমুজ বনার দিকে জাহাজ ছাড়ছে, ইউক্রেন রাশিয়া যুদ্ধের সময় ইউক্রেন থেকে যারা ভারতবাসী যারা আসছিল, ইন্ডিয়ার পতাকা দেখে তাদেরকে ছেড়ে দিচ্ছে। তারা ভারতের জায়গাটা গোটা বিশ্ব মানচিত্রে কোথায় আছে এটা তো লক্ষ্য করেছেন। এটা মোদিজির জন্য সম্ভব হয়েছে। তাই সকলকে বলছি, মোদিজিকে সাপোর্ট করুন। আগামী দিন মোদিজি আমাদের দেশকে রক্ষা করবে। চারদিকে বিশ্ব, চারদিকে যুদ্ধ হচ্ছে, ভারতের গায়ে কোনো আঁচ লেগেছে? কোনো আঁচ লাগেনি। পেট্রোলের দাম কি বাড়ছে? বাড়েনি, সব দেশে বেড়ে গেছে। এটাই মোদি, এটাই বিজেপি, এটাই ভারতবর্ষ। এটা সবার বিশ্বাস করা উচিত বলে আমি মনে করি। আর রেড রোডে নামাজের ওখানে গিয়ে মঞ্চে রাজনৈতিকভাবে ব্যবহার করা হলো, মমতা বন্দ্যোপাধ্যায় ব্যবহার করলেন, কি বলবেন? আপনি রেড রোডে মমতা ব্যানার্জি কেন করবে না? উনি তো বলে দিয়েছেন কালীপুর কলেজে ইফতার হচ্ছে, শুনেছেন কোনোদিনও? কালীপুর কলেজের মধ্যে ইফতার হচ্ছে শুনেছেন? কেন হচ্ছে? তৃণমূল কংগ্রেসের দয়ায়। আমি বলছি, ইফতার পার্টি নিশ্চিতভাবে ভালো, এটা আমাদের মুসলমান ভাইদের একটা বড় অনুষ্ঠান, নিশ্চিতভাবে করুক, কিন্তু সরকারি প্রতিষ্ঠান। আমরা কি কোনো ধর্ম নিয়ে সরকারি প্রতিষ্ঠানে যাই? আমার যদি একটু সোশ্যাল মিডিয়াটা আপনারা ফলো করেন এবং আরামবাগের সমস্ত নিউজ চ্যানেল যে লেভেলে খবর করছে, সমস্ত যে প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া, দেখবেন যে শয়ে মানুষ সেখানে আমার প্রচারে কি বলবো জনজোয়ার জুড়ে। কালকে আমি আমার নিজের গ্রামে প্রচার করছি, সেখানে খুব কম করলেও 4 থেকে 5 হাজার মানুষ আমার গ্রামে আমার সাথে প্রচারে সাথ দিয়েছে, প্রচারে বেরিয়েছে। প্রার্থী নির্বাচনী প্রচার হচ্ছে না জনজোয়ারের র্যালি হচ্ছে, সেটা সাধারণ মানুষ ভয়েস অম্বিতম্বি হয়ে গেছে। আমি আবারও বলছি, আরামবাগে তৃণমূল কংগ্রেসের কোনো জায়গা ছিল না, ভবিষ্যতেও থাকবে না, 2026-ও থাকবে। আপনার সম্বন্ধে অনেক কিছু প্রচার প্রার্থী, যিনি তৃণমূল প্রার্থী, তিনিও বলেছেন, আপনি তার জবাবে কি বলবেন? ওরা সারা জীবন কুৎসা করে বেড়ায়, ওরা আজ পর্যন্ত কোনোদিন ভালো কথা বলেছে? তৃণমূল কংগ্রেস সারা জীবন মিথ্যা নাটক করে, মিথ্যা কুৎসা করে বেড়ায়। আজকে তৃণমূল কংগ্রেসের যিনি প্রার্থী আছেন, তিনি তো বড় বড় নাটক করছেন। কদিন আগে রান্না করছিলেন, কদিন আগে একটা হসপিটাল পেশেন্ট তিনি আছেন, আজকে দেখছি আবার ধানবাড়ির আল দিয়ে ধান নিরুচ্ছে। আমি আজ পর্যন্ত বাপের জন্মে শুনিনি, আমি একটা চাষি পরিবারের সন্তান, আল দিয়ে কেউ যেতে যেতে ধান নিরোয়, এটা অসম্ভব। আল দিয়ে কেউ ধান নিরুতে পারে? তাকে তো ধান নিরুতে গেলে ধানের জমিতে নামতে হবে। নাটক আপনার চলবে না। আরামবাগের মানুষ আপনার নাটক বোঝে, চৌঠা মেয়ে আপনার নাটকের জবাব আপনি পেয়ে যাবেন, গোহারণ হারাবে আরামবাগ। নিউ নূর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।